শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আছি বেশ ভালো। আসাম থেকে আমি সীমা আবারও এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। রোজের মতো আজও আমি সকালের বাসি কাজ সেরে এই সকালের নাস্তা বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো রোজ সকালের ব্রেকফাস্টের জন্য কি বানায় সেটাই মাথায় ঘুরপাক করে। তো রোজ তো একই খাবার খেতে ইচ্ছেও করে না। তাই আমি আমার বড়বাবুকে জিজ্ঞেস করলাম সকালের জলখাবারের জন্য কি বানাই। তো ও বলছে যে আজ লুচি আর ক্যাপসিকামের বড়া বানিয়ে নাও। তো আমি বড়বাবুর কথা মতোই সকালে লুচি আর ওই ক্যাপসিকামের বড়া বানিয়ে নিচ্ছি। তো জলখাবার রেডি। তো আমরা তিনজনের জন্য রেডি করে নিচ্ছি। আমাদের সকালবেলার নাস্তা এইভাবে এলোমেলো করে খেতে হয়। দুপুরবেলাও সে একই অবস্থা। তবে হ্যাঁ, রাত্রিবেলা আমাদের খাবারগুলো সবাই কিন্তু একসাথেই বসে খাওয়া হয়। যার যতই কাজে ব্যস্ত থাক না কেন, দিনের শেষে একসাথে বসে খাওয়ার জন্য একজন অন্যজনের অপেক্ষা করে থাকবে। খাওয়াটা খারাপ হোক বা ভালো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়াটা সবাই একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। ওইদিকে আমি ছেলেকে দিয়েছিলাম ওর পড়ার টেবিলে, কিন্তু কি জানেন, যখন আমি রান্না করে খেতে বসেছি তখন কিন্তু ছেলে আমার কাছে এসেছিল খাবারগুলো নিয়ে। আমার ক্যামেরার পেছনে বসেই ও খাচ্ছিল। খেতে খেতে আমার কাছে দুটো পেয়ারা দিয়ে বলছিল যে মা, গতকাল যে তুমি পেয়ারা মাখা বানিয়েছিলে খেতে কিন্তু বেশ হয়েছিল। পেয়ারা আর ওই কুল দিয়ে যে ভর্তা বানিয়েছিলে ভীষণ ভালো লাগছিল। তাই আজও তুমি দুটো পেয়ারা দিয়েছি, সেটা দিয়ে মাখা বানাবে। সত্যি কি বলবো জানেন, গতকাল যে পেয়ারা মাখা বানিয়েছিলাম কুল দিয়ে ভীষণ ভালো লাগছিল। আর এখনের পেয়ারাগুলো না খুবই মিষ্টি খেতে। কেননা এখন তো বৃষ্টির সময় নয়, বসন্তকাল, তাই সব দিক তো শুকনো, সেজন্য না পেয়ারাগুলো খুব মিষ্টি খেতে। তার মধ্যে তো কুল দিয়েছিলাম, উফ দারুণ লাগছিল খেতে। আজ আমি লুচির সাথে তো ক্যাপসিকাম বড়া আছেই, আর এর সাথে টক দই। আর এই যে দেখুন, ছেলে আমার ক্যামেরার পিছনে ছিল, তাই লুকিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখুন, ও আমার পাশে বসেই খাচ্ছিল। ছেলে কিন্তু ওই তেলের ভাজা ওজা খেতে খুবই একটা চায় না সকাল সকাল, কিন্তু সকালে আজ টক দই সাথে দিয়েছি তো সেজন্য খেয়ে নিয়েছে। নইলে কিন্তু ওই তেলের ভাজা কিছুতেই খেতে চায় না। খাওয়া সেরে বাসন কুসন মেজে বাইরে এসে দেখলাম বড়বাবু কিছু মাছ নিয়ে এসছে আমাদের পুকুর থেকে। তো সবগুলো মাছের মধ্যে ওই মাছটা দেখলাম এখনও জ্যান্ত আছে। মাছটাকে আমি আমার যে ডাবা আছে সেই ডাবার ভেতরে রেখে দিলাম। যখন ওই মাছগুলো ফুরিয়ে যাবে তখন কিন্তু আমি খেতে পারবো, ওইটা জ্যান্তই থাকবে। বাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্না করার জন্য। কড়া গরম হয়ে গেছে, রান্নাটা চাপিয়ে দিলাম।
মাছ ভাজা করার পর ওই কড়াতে অল্প তেল দিয়ে সেই যে জাপানি পুঁটি ছিল তার ভেতরে কিছু ডিম ছিল। ওই ডিমটা ভাজা করার সময় অনেক ফুটছিল। আজ ওই মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজা করে নিচ্ছি। রান্না করার পর তো অনেক বাসন বেরিয়েছে, আর বাসনগুলো মাজতে গিয়ে খুব সমস্যা হয়। আজ আমার মাথায় এক বুদ্ধি আসলো। ওই স্টিরুল দিয়ে অনেক সময় বাসনগুলো মাজতে গিয়ে ধারালো স্টিরুল দিয়ে আমার হাতটা কেটে যায়। তাই আজ আমি আমার বুদ্ধি মতো একটা পুরনো বোতল নিয়েছি। বোতলটা আমি মাপ ঝোঁক দিয়ে কেটে নিলাম। কেটে ওই স্টিরুলটা তার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সেটা আমার একদম নিজের ব্যক্তিগত বুদ্ধি দিয়ে কাজটা করলাম। বোতলটা কাটতে সময় স্টিরুল থেকে একটু বড় হয়েছে, তাই আমি আরেকটু কেটে দিলাম, যাতে স্টিরুলটা পুরোটা ওই বোতলের ভেতরে না যায়। মানে ওই কেটে নেওয়া বোতলের মুখ থেকে অর্ধেক স্টিরুলটা বাইরে থাকে। আর একটু পুরোপুরি গোল না করে একটু বাঁকাতারা করে কেটেছি, সেটারও কারণ বলবো একটু পরে।
যদি বোতলটা গোল হয়ে কাটা হয় তাহলে সবগুলো একসাথে জড়ো হয়ে বসে থাকবে। এরপর স্টিরুলটা ভেতরে দিয়ে দেখলাম না ঠিকঠাক আছে। নিজের হাতে একটু ট্রাই করলাম, এরপর দেখলাম যে না, স্টিরুলটা ভেতর থেকে বেরিয়ে আসছে। সাথে সাথে ওই ঢাকনার একটু বের করে তারপর আবার ঢাকনটা লাগিয়ে দিলাম, যাতে স্টিলটা ভেতরেই আটকে থাকে, যাতে বাইরের দিকে বেরিয়ে না আসে যখন বাসন মাজা যায় তখন। আর এখন সত্যি আগের থেকে না অনেকটা ভালো হয়েছে। ওই বোতলের ঢাকনের মধ্যে ধরে আমি বাসনগুলো মেজে নেব। এখন আর আমার হাতে স্টিরুলের আর খোঁচা লাগবে না, নইলে অনেক সময় হাতটা কেটে যায় আমার। আর এই যে দেখুন চলে এসেছি বাসন মাজতে। তবে আপনারা আমার ওই সসপ্যান থেকে ভাবতে পারেন যে সসপ্যানের পিছন দিকটা এত কালো কেন। আর জানেন, ওই সসপ্যান দিয়ে তো আমি উনুনে দুধ জাল দিই, সে কারণে আমার সসপ্যানটা এইভাবে। তবে আমি এই সসপ্যানের পেছনে গোবর আর মাটি দিয়ে লাগানো। আমি একদিন পর পর একটু জলে ভিজিয়ে তারপর ওই গোবর মাটি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যে দেখুন আগে বানানো স্টিরুল দিয়ে আমি কত সুন্দর করে সসপ্যানটা মেজে নিলাম। আমার একটু বুদ্ধির জন্য অনেকটা সুবিধে হয়েছে কাজ করতে। কাজ শেষ হওয়ার পর ওই স্টিরুলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব একটা সুতো দিয়ে বেঁধে, তাহলে ওই স্টিরুলের মধ্যে আর জং পড়বে না। একটা সুতো দিয়ে বেঁধে চাইলে বেসিংয়ের পাশেও রাখা যাবে, আর নইলে আমার তো বেসিং নেই, সে কারণে আমি যেখানে একটু রুদ্র পড়বে সেখানে এইভাবে সুতো দিয়ে বেঁধে রেখে দেবো। জলটাও ঝরে যাবে, শুকিয়েও যাবে। এই যে দেখুন আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা।